নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন ডিডি কলকাতা ওয়ান বা দেশ দুনিয়া কলকাতা। আজকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুই হচ্ছে যে এই পরিবেশ দিবসকে সামনে রেখে আমাদের এই গ্রহ, এই পৃথিবী, এই শহর, এই কলকাতা, এই ভারতবর্ষ কতটা সাস্টেনেবল, অর্থাৎ আমরা এই গ্রহের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, আমরা আর কতদিন সাস্টেন করতে পারবো। বিজ্ঞানীরা বলেছিলেন যে যেভাবে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে, গ্লোবাল টেম্পারেচার বাড়তে শুরু করেছে গত 100 বছর ধরে, শিল্পায়নের ফলে, কার্বন ডাইঅক্সাইডের বেড়ে যাওয়ার ফলে তার উষ্ণতা 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে এবং তার সময়সীমা ছিল 2030-এর মধ্যে রাখতেই হবে এবং তারপর কমাতে হবে। আমরা লক্ষ্য করে দেখলাম তার 8-10 বছর আগেই এই সময়সীমা পেরিয়ে গেল এবং তার ফলটা আমরা হাতে নাতে টের পাচ্ছি যে ক্লাইমেট চেঞ্জ হয়েছে, অর্থাৎ জলবায়ু যে পরিবর্তন ঘটেছে তার এক ভয়ঙ্কর প্রভাব। কখনো বৃষ্টি হচ্ছে না, কখনো অতিবৃষ্টি হচ্ছে, পাহাড়ে ধস নামছে, হিমালয়ের গ্লেশিয়ার গলে যাচ্ছে, আল্পসের গ্লেশিয়ার গলে যাচ্ছে, অন্য সময় নদীতে জল থাকছে না, চাষের সময় চাষিরা চাষ করতে পারছে না, মরুভূমিতে বৃষ্টি হচ্ছে, ভয়ঙ্কর তুফান আসছে, আমফান আয়াস আসছে, ক্যালিফোর্নিয়ার মতো শহরে দাবদাহের ফলে অত সুন্দর একটা শহরের অধিকাংশ বড়লোকদের বাড়ি পুড়ে যাচ্ছে, স্পেনে আগুন লাগছে, আমাদের হিমালয়, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের বনে আগুন লাগছে, আর অন্য দিক থেকে মানুষের পাশবিক চেতনা ক্রমাগত ক্রনি ক্যাপিটাল, তারা যেভাবে বনভূমি ধ্বংস করছে শাসককে পাশে নিয়ে, তা এক ভয়ঙ্কর বিপদকে ডেকে আনছে আমাদের এই গ্রহে। সামগ্রিকভাবে আজকে সে কারণেই আমাদের আলোচনার বিষয়বস্তু রাখা হয়েছে যে আমাদের আয়ু আর কতদিন, আর 50 বছর কি? 2010 সালের মধ্যে বিজ্ঞানীদের যে অনুমান ছিল 2030 পর্যন্ত, সেটা 10 বছর অতিক্রম করতে না করতেই শেষ হয়ে গেছে। আমাদের যে ভিশন 2100 অর্থাৎ 2100 সালের মধ্যে আমরা যে গ্লোবাল টেম্পারেচার কমাতে পারবো বা এক জায়গায় রাখতে পারবো, আমরা কিন্তু তা পারছি না এবং পারবও না। তার ভয়ঙ্কর যে পরিণাম আমরা দেখতে পাচ্ছি সেটা আপনারা প্রতিদিন উপলব্ধি করছেন। তবু ফিরে আসি আজকের এই বছরের যে বিষয় তার উপরে। এই বছর ইউএনও এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্ট ব্যান প্লাস্টিক পলিউশন তারা করেছে, কারণ পৃথিবী প্লাস্টিক এবং পলিব্যাগে ভরে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে কেমন অবস্থা আপনারা নিশ্চয়ই আমাদের চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন, তবু একটু বলি। প্রতি মুহূর্তে 10 লক্ষ প্লাস্টিকের বোতল প্রতি মিনিটে আমরা ব্যবহার করছি, সেই সঙ্গে 5 ট্রিলিয়ন প্লাস্টিকের ব্যাগ। আমাদের পশ্চিমবাংলায় শুধু নয়, ভারতেই 2022-23 সালে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধ হয়ে গেছিল, কিন্তু আটারলি ফেলিওর। নরেন্দ্র মোদী বলেছিলেন, আমাদের রাজ্য সরকার বলেছিল, কিন্তু গোটা শহর দেশ দুনিয়া প্লাস্টিকে ভরে গেছে এবং সেই প্লাস্টিক যা পৃথিবীতে রিসাইকেল হয় না, মাটির অভ্যন্তরে যাচ্ছে, পৃথিবীতে মিশছে না, তার একটা বড় সেকশন চলে যাচ্ছে নদীর জলে। সমুদ্রে ভাসমান প্লাস্টিকের একটা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়েছে এবং বিশেষ করে এশিয়ান কান্ট্রিগুলোতে এই প্লাস্টিক দূষণ যা নদীতে মিশছে, জলে যাচ্ছে, তার একটা সবচেয়ে বড় প্লাস্টিক দূষণের দেশ হচ্ছে ভারতবর্ষ, আমাদের এই দেশ। তার সঙ্গে আছে মিয়ানমার, আছে ইন্দোনেশিয়া, আছে ফিলিপিন্স। এছাড়া আমরা জানি আটলান্টিক মহাসাগরে একটা বিস্তীর্ণ এলাকায় প্লাস্টিক ভাসতে শুরু করেছে এবং সেই মাইক্রোপ্লাস্টিক সমুদ্রের ভয়ঙ্কর শুধু ক্ষতি করছে না নয়, প্রতিটা নদীতে মিশে যাচ্ছে, মাছেরা খাচ্ছে, সেই মাইক্রোপ্লাস্টিক আমরা গ্রহণ করছি, আমাদের মধ্যে ক্যান্সার বাড়ছে, ক্যান্সারের প্রবণতা বাড়ছে। প্লাস্টিক কি করে কমানো যায় তা নিয়ে বহু আলোচনা হয়েছে এবং সিএসআর অর্থাৎ কর্পোরেট যে সমস্ত ফান্ড দেয় বিভিন্ন এনজিওকে, তারা ঠান্ডা ঘরে বসে তা নিয়ে প্রচুর আলোচনা করেছে, সরকার আলোচনা করেছে। কিন্তু শুধু যদি পশ্চিমবঙ্গের কথাই দেখি, আমাদের বিভিন্ন পুরসভা এলাকায় নোটিশ দিয়ে প্লাস্টিক বন্ধ করা হয়েছিল। বরানগরে যেরকম হয়েছিল, বিধাননগরে হয়েছিল, কলকাতা কর্পোরেশনে হয়েছিল, কিন্তু মূল উৎস
পশ্চিমবঙ্গে আজ পর্যন্ত কোনোটাই 120 মাইক্রনের নিচে প্লাস্টিকের কারখানা বন্ধ করা হয়েছে এমন কোনো রিপোর্ট পলিউশন কন্ট্রোল বোর্ডের কাছে আছে কিনা জানি না। পলিউশন কন্ট্রোল বোর্ডের প্রাক্তন ল অফিসার বিশ্বজিৎ মুখার্জি জানিয়েছেন একটা কারখানাও বন্ধ হয়নি। সিকিম যদিও প্লাস্টিক ফ্রি হিসেবে ব্যবহার হয়েছে, কেরালায় প্লাস্টিক সিঙ্গেল ইউজ অনেকটা কমানো গেছে, কিন্তু কিছুদিন আগে এই ব্যাপারে যে আলোচনা সভা হয়েছিল সেখানে সোনাম ওয়াংলু এসেছিলেন, যিনি লাদাখে আন্দোলন করছে। আমি তাকে প্রশ্ন করেছিলাম যে এটা কেন হলো না, তিনি বললেন মোদিজি পুরোপুরি ফেল করে গেলেন। শুধু মোদিজি নয়, আসলে মানুষ আমরা এত স্বার্থপর, আমরা সামান্য একটা বাজার করি, প্লাস্টিক ব্যবহার করি এবং তারপর সেই প্লাস্টিকটাকে আমরা ড্রেনের মধ্যে ফেলে দিই। আপনারা আমাদের এই এতে ছবি দেখবেন যে কিভাবে পলিউশন হচ্ছে, প্লাস্টিক পলিউশন। যেভাবেই হোক এই প্লাস্টিক পলিউশন আমাদের বন্ধ করতেই হবে, এটা আজকের সময়ের ডাক। কিন্তু মূল বিষয় ফিরে আসি, পৃথিবীর এই উষ্ণায়নের মূল কারণ হচ্ছে শিল্পায়ন। শিল্পায়নের ফলে উদ্ভূত যে সমস্ত কার্বন ডাইঅক্সাইড বাড়ছে, আমাদের ফসিল ফুয়েল জ্বলছে অর্থাৎ কয়লা জ্বলছে, গাড়ির তেল ব্যবহার হচ্ছে, ক্রমাগত উষ্ণ হয়ে যাচ্ছে। আর পৃথিবীর এই কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে অক্সিজেন বাড়ানোর একমাত্র উপায়, একমাত্র পদ্ধতি জানে গাছ। সেই গাছ এবং বনাঞ্চল আমরা একের পর এক ধ্বংস করে চলেইছি। আমরা গাছ লাগাচ্ছি শহর অঞ্চলে, কিন্তু সেই গাছ রক্ষণাবেক্ষণ করছি না। আর বিভিন্ন জায়গায় দেশের শাসক গোষ্ঠী, একটা ছোট উদাহরণ দিই, আমাদের ভারতবর্ষেই হাসদেও জঙ্গল ছত্তিশগড়ের, যার আয়তন আমাদের হুগলি জেলার মতো, সেইটাকে কর্পোরেটের হাতে তুলে দেওয়া হয়েছে, আদানি গোষ্ঠীর হাতে তুলে দিয়েছে বিজেপি সরকার, মোদী সরকার। কারণ কি? সেখানে কয়লা মজুদ আছে। কিছুদিন আগে আমরা দেখলাম গড়চিরৌলির একটা বিস্তীর্ণ এলাকা আয়রন ওর তোলা হবে বলে যেদিনকে বাসব রাজু হত্যা হলেন সেই দিনকেই সরকার নোটিফিকেশন জারি করলো, ওখানে প্রায় 1.5 লক্ষ গাছ কাটা হবে। অ্যাকচুয়ালি 2.5-3 লক্ষ গাছ বড় বড় কেটে জঙ্গল সাফ করা হবে। হাসদেও জঙ্গল, ভেবে দেখুন, পৃথিবীর ওই অবুজমারের এই এলাকায় হাত পড়েনি জঙ্গল, হুগলি জেলার মতো একটা এলাকার সাফ করে দেওয়া হবে। ভয়ঙ্কর অবস্থা তৈরি করছে এই সরকার উন্নয়নের নাম করে। একের পর এক হিমালয়ে 4 ধাম যাত্রা রাস্তার নাম করে হিমালয়কে ধ্বংস করা হচ্ছে এবং সেই ধ্বংসের পরিণাম নিয়ে আলোচনা করব। শুধু একটা কথা বলি যে আন্দামান নিকোবরের গ্রেট নিকোবরে যে উন্নয়ন কর্মসূচি তৈরি হবে, সেখানে নাকি পোর্ট তৈরি হবে, সেখানে এয়ারপোর্ট তৈরি হবে, তার জন্য সরকার 80,000 কোটি টাকার একটা পরিকল্পনা করেছে এবং সেই পরিকল্পনা মাফিক সরকার বলছে 10 লক্ষ গাছ কাটা হবে, অ্যাকচুয়ালি কাটা পড়বে 40 লক্ষ গাছ। আন্দামান নিকোবরের পুরো পরিবেশ বদলে যাবে। শুধু আমাদের এখানে না, বলসানরো অ্যামাজনের জঙ্গল এই একইভাবে কাটছেন। অর্থাৎ দেশের শাসক গোষ্ঠী একেবারে ক্রনি ক্যাপিটালের সাথে হাত মিলিয়ে জঙ্গল কেটে সাফ করে দিচ্ছে। ফলে বিশ্বে উষ্ণায়নের যে লক্ষ্যমাত্রা রাখা হয়েছে 1.5 ডিগ্রি, সেই 1.5 ডিগ্রি কিছুতেই রাখা যাবে না। প্রতি বছর গরম বাড়ছে। আমরা গত বছর ইউরোপের বিভিন্ন দেশে পাখা চালাতে দেখেছি। আমাদের এখানে যে স্বাভাবিক এই বছর গরম পড়ার কথা ছিল, কম পড়েছে, অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। হিমালয়ের গ্লেশিয়ার গলে যাচ্ছে, 190টা গ্লেশিয়ার গলে গ্লেশিয়ার লেক তৈরি হয়েছে, যেটা আউটবার্স্ট করার জায়গায় চলে এসছে। প্রায় 650 গ্লেশিয়ার হিমালয়ের ইন্ডিয়ান সাইডে তার আয়তনে বাড়ছে। সম্প্রতি কাঞ্চনজঙ্ঘার একটি ছবি সিকিমের ইকোনমিক অ্যাডভাইজার গত 30শে মে পোস্ট করেছেন, কাঞ্চনজঙ্ঘার বরফ উধাও হয়ে গেছে। আমরা কদিন আগে দেখলাম মানে হিমালয়ের ধস নেমে সিকিমে ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়েছে। একের পর এক হিমবাহ গলে যাচ্ছে এবং হিমবাহ গলার পরিমাণ কি? নদীতে জল বাড়ছে। তিস্তায় ভয়ঙ্কর বন্যা দেখা দিয়েছে। আপনাদের মনে আছে নিশ্চয়ই 2023 সালে সিকিমের সাউথ নোলক লেকের বাস্ট করে কিভাবে ভয়ঙ্কর তিস্তা বিপদ ডেকে এনেছিল। এখনো বিভিন্ন জায়গায় একতলা বাড়ি বালি এবং পাথরের নিচে ডুবে আছে, তিস্তার দুপাশে বিস্তীর্ণ বালি। অন্যদিকে হিমালয়ের বুকে প্রায় 400 ড্যাম তৈরি করা হয়েছে জলবিদ্যুতের নামে, যেটা নদীর স্বাভাবিক গতিপথকে বিঘ্নিত করছে। আমাদের প্রফেসর জিডি আগরওয়াল থেকে শুরু করে গঙ্গা, অবিরল গঙ্গা, নির্মল গঙ্গা, আমরা যে বারবার বলছি গঙ্গাকে বইতে দাও,
গঙ্গা যদি স্রোতস্বিনী না হয় তাহলে গঙ্গা লুপ্ত হয়ে যাবে, ধ্বংসপ্রাপ্ত হবে, এবং সেই কাজই হচ্ছে। কিন্তু উন্নয়নের কর্মযজ্ঞে আমরা গঙ্গাকে ধ্বংস করছি। কুম্ভ মেলার সময় বারবার দেখেছি কুম্ভের জল কতটা দূষিত তা নিয়ে কথা উঠেছে। আমরা জানি পশ্চিমবঙ্গের গঙ্গায় দক্ষিণেশ্বরে কলিফর্ম ব্যাকটেরিয়ার সংখ্যা যে ভয়ঙ্কর, সেই এতটাই ভয়ঙ্কর ওই জল পান করলে যে কোনো লোকের অসুস্থ হয়ে পড়বে। অন্য দিক থেকে গ্লেশিয়ার গলায়, আন্টার্কটিকা হিমবাহ গলছে, গ্রিনল্যান্ডের হিমবাহ গলছে, সমুদ্রের জলস্তর বাড়ছে। এই বাড় বৃদ্ধি যদি অব্যাহত থাকে এবং যেভাবে বাড়ছে তাতে বিজ্ঞানীরা বলছেন 2100 সালে কলকাতা, নিউ ইয়র্ক, বম্বে, ব্যাংককের মতো শহরগুলো জলের তলায় চলে যাবে। আমার মতে শুধু নয়, বিজ্ঞানীরা এটাও বলছেন যে এই লক্ষ্যমাত্রা করা হয়েছিল একটা বিস্তারিত সমীক্ষার ভিত্তিতে, যে সমস্ত দেশের সরকার এবং নাগরিকরা তারা ফসিল ফুয়েল অর্থাৎ পেট্রোল, ডিজেল এবং কয়লা পোড়ানো কম করবে। কিন্তু সে তো হয়নি, হচ্ছে না। আমাদের ইলেকট্রিসিটি দরকার, অন্যান্য আনুষঙ্গিক উন্নয়ন দরকার, আর উল্টো দিক থেকে আমরা গাছ ক্রমাগতই কাটতে শুরু করেছি। তার ফলে আগামী 50 বছর বাদে আমাদের এই সুন্দর গ্রহের একটা বড় অংশ ধ্বংসপ্রাপ্ত হবে। এবং কিভাবে ধ্বংসপ্রাপ্ত হবে? কারণ আমরা প্রতিদিন দেখছি হিমালয়ে, ভঙ্গুর হিমালয়ে ভয়ঙ্করভাবে গ্লেশিয়ারগুলো ধসে ধসে পড়ছে, ভয়ঙ্করভাবে নদীতে জল থাকছে না। সম্প্রতি নেপালের একটি সাগরমাথা কনক্লেভ হলো, অর্থাৎ ওরা সাগরমাথা বলে হিমালয়কে। তাতে পৃথিবীর 20টা দেশের যারা মানে পর্যাবরণ মন্ত্রী অর্থাৎ এনভায়রনমেন্টাল মিনিস্টার জয়েন করেছিলেন, এবং তারপর তাদেরকে হেলিকপ্টার করে, প্লেনে করে ঘোরানো হয়। ভয়ঙ্কর অবস্থা হিমালয়, ভয়ঙ্কর অবস্থা হিন্দুকুশ পর্বতের, ভয়ঙ্কর অবস্থা আল্পসের। আল্পস বলে সম্প্রতি দেখা গেল যে ইউরোপের একটা গ্রাম ধসে চলে গেল। কদিন আগে আমাদের এখানে সেনাবাহিনী একটা ছাউনি লুপ্ত হয়ে গেছে। প্রতিদিন নর্থ ইস্টে ভয়ঙ্করভাবে বন্যা দেখা দিচ্ছে। আমাদের গত বছরে মনে আছে যে পশ্চিমবঙ্গের কি ভয়ঙ্কর বন্যা হয়েছিল ডিভিসি জল ছাড়ায়। কারণ ওই নদী খাতের যে জল প্রবাহভাবে বালিটাকে বয়ে নিয়ে এসে সমুদ্রে ফেলে, সেটা আমরা বন্ধ করে দিয়েছি বিভিন্ন ড্যাম তৈরি করে। এই রকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে আজকে আমাদের ভাবতে হচ্ছে যে কিভাবে আমরা এটার মোকাবিলা করব। একদিকে সরকার উন্নয়ন কর্মসূচি অব্যাহত রাখছে, তার পেটোয়া আদানি আম্বানিদের হাতে তুলে দিচ্ছে। অন্যদিকে পরিবেশ আন্দোলনের নামে কিছু লোক তারা বিদেশ ভ্রমণ করছে, আলোচনা করছে, আর সাধারণ পরিবেশ কর্মীরা তারা মাঠে নেমে আন্দোলন করছে, কিন্তু তাদের স্বর মিডিয়া সেভাবে তুলে ধরছে না। এই রকম একটা অবস্থা। তা বলে কি পুরোটাই হতাশজনক পরিস্থিতি? না বন্ধুরা। সম্প্রতি পশ্চিমবঙ্গের বিভিন্ন সংগঠন মিলে নদী বাঁচাও জীবন বাঁচাও একটি সংগঠন গড়ে তুলেছে। কলকাতায় গত আগস্ট মাসে তার প্রথম কনভেনশন হলো। সারা ভারতের নদী কর্মীরা এসেছিলেন, আমি নিজেও উপস্থিত ছিলাম। তাতে ভয়ঙ্করভাবে নদীগুলোর পরিস্থিতি জানা গেল। পশ্চিমবঙ্গের অন্তত 40টি ছোট নদী একেবারে ধ্বংসপ্রাপ্ত জায়গায় চলে গেছে। গঙ্গার জল মাঝগঙ্গায় চলে এসছে, জলঙ্গি থেকে শুরু করে আত্রেয়ী নদী, উত্তরবঙ্গের যদি বিভিন্ন নদী হারিয়ে যাচ্ছে। সিঙ্গারার নদীর অবস্থা ভয়ঙ্কর। এই নদীগুলোকে কি করে বাঁচানো যায় বিস্তারিতভাবে তারা সাইকেল র্যালি করেছেন, গভর্নমেন্টের কাছে ডেপুটেশন দিয়েছেন। কিন্তু গভর্নমেন্টের শোনার সময় কোথায়? গভর্নমেন্ট ব্যস্ত অন্য কাজে, গভর্নমেন্ট ব্যস্ত দুর্নীতি আড়াল করতে। আর উল্টো দিকে নরেন্দ্র মোদী সরকার, সেন্ট্রাল গভর্নমেন্টে, তারা ব্যস্ত কি করে নদীর জল, খনিজ পদার্থ, নদীর বালি এবং জঙ্গল আদানি আম্বানিদের হাতে তুলে দেবে, সেই কাজে তারা ব্যস্ত হয়ে রয়েছে। কেউ কিন্তু ভাবছে না যে এই পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হলে তারা বাঁচবেন না। গ্রিনল্যান্ডের নিচের খনি এবং সমুদ্রের জিনিস তোলার জন্য ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিয়েছেন। আমেরিকায় প্রতিবাদ হচ্ছে। আমেরিকায় ক্লাইমেট চেঞ্জের যে ভয়ঙ্কর প্রভাব, টাইফুন, টর্নেডো দেখা দিচ্ছে নিয়মিত। তার সাথে একই সাথে পশ্চিমে দাবানল, আমেরিকার মতো অস্ট্রেলিয়াও জ্বলছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ওইখানকার খনিজ পদার্থ চাই। আমরা দেখতে পাচ্ছি ইউরোপে রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, পুতিন এবং জেলেনস্কি দুজনেই যুদ্ধ করে চলেছেন। ইসরায়েল গাজায় বোমা ফেলে চলেছে। সামগ্রিকভাবে সামগ্রিক পরিস্থিতি কিন্তু এমন একটা জায়গায় এনে ফেলেছে যে বিশ্বের উষ্ণায়ন
কমার থেকে প্রতিদিন বাড়ছে। এই নদী বাঁচাও জীবন বাঁচাও আন্দোলনের কর্মীরা রাস্তায় নেমে আন্দোলন করছেন বটে, কিন্তু তাদের স্বর সরকারের কানে কতটা পৌঁছচ্ছে আমি জানি না। আমরা আন্দোলন করছি, আমরা মানুষকে বোঝাচ্ছি, আমরা বড় প্রেক্ষাপটে করছি, ছোট প্রেক্ষাপটে আমি এবং আমার সহযাত্রীরা মিলে গড়ে তুলেছি গ্রিন নাগরিক কলকাতার উপকণ্ঠে। বরানগরে একটি ঝিলকে কেন্দ্র করে, জোড়া ঝিলকে বাঁচানোর আন্দোলনকে কেন্দ্র করে আজ থেকে 12 বছর আগে গ্রিন নাগরিক গড়ে উঠেছিল। তা আমরা বিভিন্ন জায়গায় গাছ লাগিয়েছি। সবচেয়ে বড় কথা হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে যে সরকারের যে ভ্যাট কন্টিনিউয়াস জ্বলতো এবং সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, মিথেন মানে বাতাসে ছড়িয়ে পড়ে একটা ভয়ঙ্কর বায়ু দূষণ ঘটাতো, সেই তার বিরুদ্ধে আমরা মামলা করি গ্রিন ট্রাইব্যুনালে এবং সেই মামলার অর্ডারে 200 কোটি টাকায় রাজ্য সরকার প্ল্যান ডিক্লেয়ার করে, তার কাজ চলছে। আমরা প্রচুর গাছও লাগিয়েছি, আমরা নিয়মিত তার র্যালি করি। তো এই ধরনের সংগঠন সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে আছে। আমার মনে হয় মানুষকে হাতে হাত মিলিয়ে এগিয়ে আসতে হবে এবং সবচেয়ে বড় কথা এই বন বাঁচানো, গাছ বাঁচানো, জল বাঁচানো, জল জঙ্গল জমি বাঁচানোর লড়াইতে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা যারা গ্রহণ করেন তারা একেবারে প্রান্তিক মানুষ, তারা আদিবাসী, উপজাতি এবং দলিত সম্প্রদায়ের মানুষ। কিন্তু তাদেরকে দারকিনার করে, তাদেরকে একদিকে ঠেলে দিয়ে, তাদেরকে কথা না শুনে সরকার প্রায় বুলডোজারের মতো উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে চলেছে এবং সেই উন্নয়নের গতি ধ্বংস, ক্রমেই ধ্বংসের পথ দেখাচ্ছে। আমি জানি না যে এই পথ থেকে মুক্তির কি আছে। আজ থেকে 40-50 বছর বাদে ডোনাল্ড ট্রাম্পও বাঁচবেন না, নরেন্দ্র মোদীও বাঁচবেন না। আমি সকলের শতায়ু কামনা করি, শতায়ু কামনা করলেও তো কেউই থাকবো না, আমিই বাঁচবো না। কিন্তু আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি রেখে যাব? গত 10,000 বছর ধরে যে সভ্যতা সংস্কৃতি গড়ে উঠেছিল, সেই সভ্যতা সংস্কৃতি বিজ্ঞানের যে অগ্রগতিকে ভিত্তি করে গত 150-200 বছরে ভয়ঙ্কর অগ্রগতি ঘটেছে, তার পাশাপাশি এই ভয়ঙ্কর দূষণ, এই ভয়ঙ্কর ক্লাইমেট চেঞ্জ, এই ভয়ঙ্কর পরিস্থিতি আমাদেরকে ক্রমশ ধ্বংসের দিকে নিয়ে আসছে। আমরা চাই না, রবীন্দ্রনাথের ভাষায় বলতে চাই না যে ফিরিয়ে দাও সে অরণ্য লহে নগর। শহরও থাক, বনাঞ্চলও থাক, কিন্তু দুটোর মধ্যে একটা সমন্বয়ের দরকার ছিল। সেই সমন্বয়ের একটা ভয়ঙ্কর অভাব ঘটতে শুরু করেছে। মানুষের মুনাফা এমন লোভ এমন একটা জায়গায় নিয়ে এসছে যে আজকের পৃথিবী একটা ভয়ঙ্কর সংকটজনক পরিস্থিতি থেকে, এই সংকটজনক পরিস্থিতি থেকে মোকাবিলা করতে গেলে দলমত নির্বিশেষে সমস্ত মানুষকে একযোগে রুখে দাঁড়াতে হবে। তবেই আমরা পারবো এই পৃথিবীটাকে বাঁচাতে। না হলে পৃথিবীর আয়ু কিন্তু বেশি দিন নয়, আর 50-60 বছর বাদেই আমরা দেখতে পারবো একটা বিস্তীর্ণ এলাকা জলের তলায় ডুবে গেছে। তখন আর 1000 বার কেঁদে কুকিয়েও কোনো লাভ হবে না। আজকের এপিসোড শেষ করার আগে বারবার বলি, আপনারা আজকের এপিসোডটা অন্তত শেয়ার করবেন যত সম্ভব, মন দিয়ে শোনার পরে কমেন্ট করবেন এবং মানুষের সাথে আলোচনা করবেন যাতে এই গ্রহটা বাঁচে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। ধন্যবাদ।